রোশকে চুপ থাকতে দেখে মেহেরজ নিজে থেকে বলে, আমার কথা মনে হয় আপনার আনইজি ফিল হচ্ছে বা লজ্জা লাগছে। যদি আমার ধারণা ভুল না হয় তাহলে বলতে পারেন প্রসঙ্গ বদলাবো। মেহেরজের কথায় শ্রয়সী নিজের কিছুটা শক্ত করে তারপর মেহেরজের দিকে তাকালো। গম্ভীর সমুদ্রে ন্যায় চোখ জোড়া তার দিকেই সীমাবদ্ধ। শ্রয়সীর চোখে সরিয়ে নিল, তারপর শান্ত স্বরে বলল, আসলে আমি মেয়েটা ছোট্ট থেকে সবার আদরের বড় হয়েছি। কষ্ট কিবা কারো খোঁচা মেরে বলা কথা কি তা কোনোদিনও বুঝিনি। তবে আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন কিন্তু বাবা কথাতেই রাজি হয়েছিলাম, কারণ বাবাকে যেমন ভয় পাই তেমনই ভালোবাসি। ভাইয়া, বাবা আমাকে শাসন করলেও প্রচন্ড ভালোবাসে, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমি বিয়েটা করে নিলাম আপনাকে না দেখেই, তবে আপনি যখন আমাকে রেখে চলে গেলেন সেই দিন বুঝলাম খারাপ লাগা কি, আর আশেপাশে মানুষগুলো খোঁচা মেরে বলা কথাগুলো কতটা বেদনাদায়ক। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি পরিবার আমার চরিত্র নিয়েও কথা বলে সকলে, তাও অতটা খারাপ লাগেনি যতটা লেগেছিল যখন দেখলাম আপনি ডিভোর্স পাঠিয়েছিলেন। যাকে কখনো দেখলাম না, কবুল বলে গ্রহণ করলাম না, তাকে তালাকনামায় স্বাক্ষর করে ত্যাগ করলাম। পরে শুনলাম আপনার অ্যাফেয়ার আছে আপনার কাজিনের সাথে। এইটুকু বলে থামলো। শ্রেয়সীর কথা জড়িয়ে আসছে তার। পুরনো ক্ষত জেগে উঠেছে। মেহেরাজ শ্রেয়সীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখ ভার ভঙ্গি বোঝার উপায় নেই। শ্রেয়সী আবার বলল, তারপর থেকে আপনাকে ঘৃণা করা শুরু করলাম। একটা মানুষ কতটা খারাপ হলে বিয়ের 2 দিন পরে একটা মেয়েকে ডিভোর্স দেয়, তাও আবার কাজিনের সাথে প্রেম বলে। তাহলে বিয়ে কেন করলেন? তখন থেকেই মাথাতে কাপুরুষ আর চরিত্রহীন কথাটা গেঁথে যায় আমার কাছে। মানুষগুলো আমাকে ডিভোর্সি মেয়ে বলেছিল। কতটা কষ্ট আমি সহ্য করেছি আপনি বুঝবেন না হয়তো। তারপর কাল ভাবি আমার অনেক ভুল ধারণা ভেঙে দেয় আর প্রশ্নের মুখোমুখি করে যায়। যুক্তি নেই কোনো। ফলে আপনার সাথে দেখা করতে বলে, এইটুকুই। শ্রেয়সী থামে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে নিতেই মেহেরজ হাত বাড়িয়ে টিস্যু দিয়ে তার মুছে দেয়। শ্রেয়সী চমকে গিয়ে মেহেরজের দিকে তাকাতেই মেহেরজ ঠান্ডা কণ্ঠে বলে, আপনার কথাগুলো ঠিক, তবে আপনি যে কারণে আমাকে ঘৃণা করেছেন সেটা ভুল। প্রথমত, বিয়েটা আমি পরিবারের ইচ্ছেতেই করি, কিন্তু বিয়ে বিয়ে তো বিয়েই, পরিবার আর নিজের ইচ্ছায় হোক আমি মেনে নিয়েছি। হ্যাঁ, আমিও আপনাকে সেই দিন দেখিনি, তবে সেই দিন আমার ডাক পরে গুরুত্বপূর্ণ মিশন ছিল। জানেন কিসের মিশন? শত্রু দেশে থেকে নিজের দেশের রক্ষা, অবৈধ অস্ত্র হাত থেকে বাঁচানোর। আমরা যখন ডিফেন্সে জয়েন করি তখন আমাদের লক্ষ্য থাকে দেশকে রক্ষা করার। তাই আমি সেই দিন সব ভুলে চলে গিয়েছিলাম। এতে আমার দোষ আমি জানি। নতুন বউকে রেখে যাওয়া অবশ্য দোষে তার মনের উপর প্রভাব পড়বে, সেটা তখন মাথায় খেলেনি আমার। আর খেললেও উপায় থাকতো না। তারপর এই 8 মাস পর বাড়ি ফিরে জানতে পারি আমার পরিবার নিজের সম্মান রক্ষাতে ভুয়া ডিভোর্স পেপার দিয়েছে আপনাদের। এখানে তাদের সম্মান বাঁচালেও আমি কিন্তু নিচু হয়ে গিয়েছি অনেকের চোখে। আর বললেন কাজিনের কথা, নাবিলা আমার খালাতো বোন, বাড়িতে আসলে 2-1বার কথা হয়েছে। আর আমি বাড়িতে আসি না তেমন। এদের যদি কেউ অন্য কিছু মনে করে, আমার বলার কিছু নেই। তারপর যখন জানলাম আপনার সাথে আমার ডিভোর্স হয়নি, তখন আপনার খোঁজ লাগালাম। আর অবাক করার বিষয়, কলেজে দেখা সেই মেয়েটি আপনি। যখন আপনার সামনে আসলাম সেই দিন, তখন বুঝলাম কতটুকু ঘৃণা করেন আপনি আমাকে। মেহেরজ থামে। অপরাধবোধ শ্রেয়সীর চোখ দিয়ে পানি পড়েছে। মেহেরাজ পিছিয়ে এগিয়ে দেয় শ্রেয়সীর দিকে। খাবার চলে এসেছে। মেহেরাজ খাবারের দিকে একবার তাকিয়ে শ্রেয়সীর উদ্দেশ্যে বলে, আমি জানি না আপনার মনে লাগার কতগুলো গুলো কখনো পূরণ করতে পারবো কিনা, তবে আপনার সম্মানকে আমি ফিরিয়ে দিতে পারবো। আর এটাও কথা দিতে পারি যে আমার জীবনে করার পর আমার আপনার চোখ থেকে কখনো এক ফোঁটাও অশ্রু গড়বে না। আর আপনার অনুমতি যদি পাই তাহলে মনের কতগুলোকেও ভালোবাসা দ্বারা পূরণ করে দেব। মেহেরজের শেষ কথা শ্রেয়সী কিছুটা লজ্জা পায়। মেহেরজ তবু বুঝতে পারে। শ্রেয়সী টিস্যু দিয়ে চোখ মুছে নেয়। মেহেরজ শ্রেয়সীর দিকে খাবার এগিয়ে দিয়ে খাবার শুরু করে বলে, তবে শ্রেয়সী ভীষণ লজ্জা লাগে। এতদিনে যে ভুল নিয়ে মানুষটাকে ঘৃণা করে এসেছে সে আসলে অতটাও খারাপ নয়। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে মেহেরজ আবার বলে, খাওয়া শুরু করেন। সিটফুড ঠান্ডা হলে মজা পাবেন না। মেহেরজ কথা শ্রেয়সী লজ্জা পায়। রাঙা কণ্ঠে মিনমিন করে বলে, আপনি শুরু করেন। মেহেরজের কানে কথাটা গেলেও মেহেরজ শ্রেয়সীকে লজ্জা দেওয়ার জন্য বলে, বিড়ালের বাচ্চার মতো মিনমিন করে কথা বলছেন আসুর। কথাটা বলে মেহেরজ দাঁত জিভ কাটে। শ্রেয়সী মেহেরজের দিকে তাকায়
চোখ। মেহেরজ বোকা একটা হাসি দিয়ে বলে, আপনার আব্বু কি কিছু খাওয়ায় না? আগের দিন তো সেই চিল্লায় রাস্তার মাঝে, আজকে কথায় কোথায় গেছে? মেহেরজের কথা সত্যিই লজ্জা পায় শ্রেয়সী, মাথা নিচু করে নেয়। ওই দিনের কথাটা ভাবতেই লজ্জায় মেহেরজের দিকে তাকাতেই পারছে না। সেই দিন সবার মাঝে কিভাবে অপমান করলো সে মেহেরজকে। 3 নাম্বার গোডাউনের সামনে এসে একটা কালো গাড়ি থামে। দূরের সমুদ্রের বাতাস এখানেই বইছে। চারিপাশ কেমন মাছের আশ গন্ধ। হলুদ আলো জ্বলেছে 3 তলা সমান টিনের বিশাল গোডাউনের চারিপাশ। সিয়াম গাড়ি থেকে নেমে চারদিকে তাকিয়ে ভেতরের ছেলেগুলোকে বলতে বাচ্চা দুটোকে বস্তা থেকে বের করে কাঁধে নিয়ে বের করে। তারপর সিয়ামের পিছু পিছু গুডাউনে ঢোকে। গুডাউনের ভেতরে বিশাল কারাবার চিবিনি বস্তা ভর হচ্ছে কন্টেনার এর বিশাল বিশাল কন্টেনার ট্রাক আর উপর রাখা। সিয়াম সেদিকে না গিয়ে পাশে ছোট্ট দরজা গিয়ে প্রবেশ করে। পিছনের সাইডে চলে যায় সে আনাম মিয়া অফিস। চেয়ারে বসে পা চিবাচ্ছে আনাম মিয়া। পরনে প্রতিদিনের মতোই সাদা পাঞ্জাবি। সিয়াম সেখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আনাম মিয়া সালামের উত্তর দিয়ে বসতে বলে। সিয়াম বসে তার পাশের চেয়ারে বসে আছে রফিক মিয়া। টেবিলের উপর 10 লাখ টাকা ক্যাশ রাখা। সিয়াম কাহিনী বুঝে যায়, তবে সিয়াম সেদিকে না তাকিয়ে আনাম মিয়ার দিকে তাকিয়ে বলে, চাচা যান ও নডিগোল কাহিনীও খাতাম করে দিয়েছি, জ্যান্ত অবস্থায় আগুনে পুড়িয়ে দিয়েছে। আর এই যে কচি মাল দুইটা, কথাটা বলে হাত বাঁধান মুখ টেপ মারার রমা ও রাহিতকে টেনে আনে আনাম মিয়ার সামনে। এক ছেলে সিয়ামের ইশারায় আনাম মিয়ার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলে, কামের কাম করেছে ভাতিজা এইবার, এই জন্যই তোমারে আমার এত পছন্দ। কি বললে যে চাচা যান? আনাম মিয়া এবার ফোন বের করে কাউকে কল দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে যেতে বলে। তারপর সিয়ামের দিকে তাকিয়ে বলে, ভাই আইসেন না কেন ভাতিজান? আব্বা আসলে দোকান বন্ধ করে যাবে, তার উপর কিছুদিন পর আবার বোনের বিয়ে, আব্বার ডিভোর্স কার্ড নিয়ে আসবেনি, আমাকে দাওয়াত দিবে, আবার বিয়া দিবা? হ্যাঁ চাচা, সিয়াম এ বিষয়ে কথা বাড়াতে চায় না। আর যাই হোক, তার কাছে 3টা নারীর গুরুত্ব সব থেকে বেশি, তার মা, তার স্ত্রী আর তার আদরের বোন। তাই কথা ঘুরানোর জন্য বলে, চাচা যান মালগুলোকে কবে পাঠাইবেন? আজ রাতে। 50টা হয়েছে। হুঁ ভাতিজি, 4-এর এক এতিমখানায় সব বাচ্চাগুলো কিনে নিয়েছি। পরের এতিমখানায় আগুন লাগিয়ে দিয়েছি, যাতে সবাই ভালো আগুনে পুড়ে মরেছে সব। ভালোই বুঝি আপনার চাচা যান। বুঝি না থাকলে কি আর এই পথে কোটি টাকার ব্যবসা করতে পারতাম? সিয়াম উঠে পড়ে। সকালের আগে ফিরতে হবে তাকে। সিয়ামকে উঠতে দেখে আনাম মিয়া নিজের ক্যাশ ব্যাগ থেকে 20 লক্ষ টাকার ক্যাশ এগিয়ে দিয়ে বলে, আগে মালের হিসাব 40% ভাইয়ের কইয়া দিও। আচ্ছা চাচা যান, তাহলে আজ আসি, দরকার পড়লে আবার ফোন দিয়েন। আচ্ছা আইস। সিয়াম টাকাগুলো কাঁধ আর ব্যাগে পুরে নেয়। মূলত টাকা নিতেই এসেছিল। যাওয়ার আগে কাঁধের থেকে বাচ্চাগুলো দিয়ে একবার তাকায়। তাদের আজ চীনের কন্টেনারের ভেতরের অংশে একে বিশেষ সেল এর ভরে মায়ানমারে পাচার করে দেবে। বাচ্চাগুলোর জন্য সিয়ামের মন খারাপ লাগলেও অন্য মনের ভালো লাগে কড়া একটা দাম পাওয়ায়, যার প্রতি পিস। এর পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।